সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আইএফআইসি নিবেদিত এই সময়ের আজকের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহেদ চৌধুরী। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আজকে জাতীয় সংসদে অর্থ বিল পাশ হয়েছে এবং সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা সংসদ অধিবেশনে তাদের সমাপনী বক্তব্য রেখেছেন। নানা বিষয় এখানে চলে আসছে এবং দীর্ঘদিন থেকে বাজেট নিয়ে আলোচনা হয়েছে। আগামীকাল বাজেট পাশ হবে, এই নিয়ে আমরা কথা বলবো। আর এর বাইরে সম্প্রতি প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরকে নিয়ে নানা আলোচনা চলছে, এটা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আলোচনার জন্য স্টুডিওতে দুইজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত রয়েছেন। আমার ঠিক বামে রয়েছেন তৌফিকুল ইসলাম খান, অতিরিক্ত গবেষণা পরিচালক সিপিডি। আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এরপরে রয়েছেন ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB বাংলাদেশ। ডক্টর রফিকুল ইসলাম খান, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আমি শুরুতে ডক্টর তৌফিকুল ইসলাম খান, যেমনটি বলছিলাম, বাজেট বাজেট যখন আসে, এই বাজেট নিয়ে আমরা নানা আলোচনা করি, নানা ধরনের কথাবার্তা আসে। এইবারের বাজেটে আমরা যেটা লক্ষ্য করেছি, সরকার, নতুন একটা সরকার ভিন্ন একটা প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করেছে এবং তারা বলার চেষ্টা করেছে, তারা বাজেটটা ভিন্নভাবে উপস্থাপন করেছে এবং ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার বাজেট প্রণয়ন করেছে। তো দিন শেষে তো এটা দেশের মানুষের, দেশের জন্য এই বাজেট কতটুকু পরিকল্পিত এবং সামগ্রিকভাবে আমাদের অর্থনীতির উপর কী প্রভাব ফেলবে, পুরো বিষয়টা নিয়ে যদি আপনি একটু মূল্যায়ন করেন। আচ্ছা, আমি যেভাবে দেখি আর কি, বাজেটটার আমরা অনেক আলোচনা করেছি। বাজেট প্রণয়নের আগে থেকেই এই আলোচনা শুরু হয়েছে। এক্স্যাক্টলি এপ্রিল মাস থেকে বেশ আমাদের দেশে, বাংলাদেশে তো বাজেট আলোচনা শুরু হয়, আর মিডিয়াতেও আসে। আমরা যারা বিভিন্ন সময় গবেষণা করি বা বিভিন্ন অ্যাডভোকেসি গ্রুপ আছে, তারাও এইটাকে কিন্তু পর্যালোচনায় রাখেন, প্রস্তাব রাখেন। এইবারের বাজেটটা এই কারণে প্রেক্ষাপটটা ভিন্ন, জন্মের দুটো কারণ আছে। একটা হলো যে খুবই একটা সংকটকালীন সময়ের বাজেট, অর্থনীতি চাপের ভিতরে ছিল এবং সেই অর্থনীতি পুনরুদ্ধারটা এখন একেবারেই আমাদের জন্য খুবই জরুরি হয়ে গেছে, কারণ দীর্ঘদিন ধরে আমরা এই পরিস্থিতির ভিতরে আছি। মানে গত 4-5 বছর ধরেই কিন্তু আমাদের অর্থনীতির বিভিন্ন সূচককে যেই চাপটা আছে এটা ভিজিবল হয়েছে। তার আগেও আমি মনে করি যে ফান্ডামেন্টালসগুলোর সমস্যা ছিল, ওটা হয়তো বের হয়ে আসে না, এটা বের হয়ে এসছে গত 4-5 বছর। মূল্যস্ফীতি আমরা জানি, প্রাইভেট ইনভেস্টমেন্টের সিচুয়েশন কম, আমাদের বাজেটের ক্ষেত্রেও যদি বলি যে কর আহরণ পরিস্থিতি খারাপ, বাজেট চলে গেছে এখন, মানে আমাদের যেটা চলতি ব্যয় এইটাই মেটাতে পারছে না রাজস্ব। তো এইরকম পরিস্থিতিতে নতুন সরকার আসলো এবং তাদের অনেকগুলো প্রতিশ্রুতি ছিল, সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে। অর্থনৈতিক পুনরুদ্ধারটা একটা বড় প্রতিশ্রুতির জায়গায় তারা ছিলেন এবং অনেকগুলো জায়গাতে তারা জনগণকে নতুন ধরনের উন্নয়নের একটা পথে নিয়ে যাবেন, এই ধরনের প্রতিশ্রুতি আছে, যার মধ্যে সবচাইতে আলোচিত হয়েছে ফ্যামিলি কার্ডের মতন প্রোগ্রামগুলো। কিন্তু এমন সময় এই বাজেট প্রণয়নের কাজ এই নতুন সরকার করেছে, সময়ও কম ছিল, ফলে তারা যখন এটাকে প্রণয়নের দিকে যাচ্ছে তখনই কিন্তু বিশ্বের অর্থনীতির উপর একটা চাপ এসেছে। হঠাৎ করে তেলের দাম বেড়ে গেল, গ্যাসের দাম বেড়ে গেল, এটার চাপটা সারা পৃথিবীতে পড়েছে। সুতরাং এইগুলো আমরা অনেক চর্চিত বিষয়। এখন বাজেটটা যখন পাশ হলো তখন আমাদের আমরা পর্যালোচনায় দেখেছি যে ব্যক্তি খাতের বিনিয়োগকে মাথায় রেখে অনেক ধরনের পদক্ষেপ আছে এবং দেশীয় শিল্প যেন বিনিয়োগ বাড়ে। ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করেছেন যে তাদের কথাগুলো বাজেট প্রণয়নের সময় শোনা হয় না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা অভিযোগ ছিল যে তারা ব্যবসায়ীদেরকে যথেষ্ট পরিমাণ মূল্যায়ন করেন নাই। তো সেই জায়গা থেকে এই বাজেটের অনেকগুলো পদক্ষেপ আছে। বড় যেটা চিন্তার জায়গা ছিল এবং আছে সেটা হলো যে বাজেটে যেই কাঠামোটা দেওয়া হয়েছে আয় ব্যয়ের, এই কাঠামোটা আসলে বাস্তবায়নযোগ্য কিনা, এই বিষয়টা একটা বড় প্রশ্নের সম্মুখীন এসছে। তো সেইটার ক্ষেত্রে যেই বাজেটটা হয়তো পাশ হবে সেখানেও কিন্তু এই বিষয়টা সত্য হিসেবেই থাকবে। আমরা যেমন আমাদের যদি আমি পেছন ফিরে তাকাই, আমি মার্চ এপ্রিল মাসে আমি ধারণা করেছিলাম যে এই চলমান অর্থবছর যেটা কালকে শেষ হয়ে যাবে, আগামীকাল, সেইটাতে আমাদের প্রায় 1 লক্ষ কোটি টাকার মতন আমাদের ঘাটতি হবে রাজস্ব।
তো আমার ধারণা এখন 11 মাসের এনবিআর এর তথ্যটা আছে। এনবিআর আমাদের 85 থেকে 90% মতন রেভিনিউ দেয়, সুতরাং ঘাটতিটা ওই দিকেই যাচ্ছে। এনবিআর থেকেই বলেছেন যে 88,000 কোটি টাকা ওনাদের হবে। তো ওনাদের যদি 88 কোটি টাকা ঘাটতি হয়, তাহলে আপনার আমার ধারণা যে সব মিলিয়ে এটা, অন্যান্য খাত মিলিয়ে এটা লাখখানেক কোটি টাকার মতন হবে। তো সেই জায়গা থেকে প্রায় আপনার ধরেন 42% মতন আপনার একটা প্রবৃদ্ধি নিতে হবে যদি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা করতে চায়। 42% অলমোস্ট আর কি, আমি আমার যে হিসাবটা, আমার ধারণা আর কি এরকম হবে। এবং যদি এটা না হয়, এবং এটা অবশ্যই ঐতিহাসিকভাবে কখনো হয় নাই, আমি 25 বছরের যেই হিসাব দেখেছি, সেই 25 বছরের হিসাবে আমি দেখেছি যে সর্বোচ্চ বোধহয় আমরা যদি ভুল না করি 22.7% মতন একটা এক বছর আমরা করতে পেরেছিলাম। তো এইটা তার মানে একটা স্ট্রাকচারালি আপনাকে একটা যে জিনিসটা আমার ঐতিহাসিক কোশ্চেনটা হলো যে এই জায়গাটাতে আপনি যেটা বললেন যে এটা করার জন্য কি স্পেসিফিক কি বাজেটে গাইডলাইন আছে, কোনো ডিরেকশন আছে? আমি ডিরেকশনটাই বলছি যে বেশ কিছু জায়গায় আবার তো কর ছাড় দেওয়া হয়েছে, যেটা আমি আলোচনা করছিলাম। ওনারা নতুন ধরনের ভোগ্যপণ্যের ক্ষেত্রে ভোগ্যপণ্যের দিকে দিয়েছেন, তারপর অনেকগুলো খাতে দিয়েছেন, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স যেটা সোর্সে ছিল এগুলো কমিয়েছেন। সুতরাং সেই প্রচেষ্টা তো আছে, আবার তার ভিতরে আপনার আবার কর আহরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে বড় চ্যালেঞ্জটা যেটা আছে সেটা হলো যে আপনি এর ভিতরে পারবেন কিনা। আমি যেটা মনে করি সেটা হলো যে কর আহরণ আমাদের যে অবস্থায় আছে সেইটা আমাদের অর্থনীতির তুলনায় কম। আমাদের অর্থনীতি এর থেকে অনেক বেশি কর আহরণ করার মতো পরিস্থিতিতে আছে, খারাপ অর্থনীতির ভিতরেও। এবং সেইটাকে যদি আমি মাথায় নেই, তাহলে আমি বলবো যে ওই জায়গাটাতে আমাদের সবচাইতে বেশি যেটা কাজ করা দরকার সেটা হলো কর ফাঁকি রোধ এবং সুশাসন ঠিক করা। এখন সেইটা ঠিক করের মানে মেজারের বিষয় না, যে আমি কর হার বাড়িয়েছি না কমিয়েছি, এইটা বিষয় না। নেটটা বাড়ানো এবং যারা কর দেওয়ার উপযুক্ত আছে তাদের কাছ থেকে যাতে প্রপারলি, আমি একদম স্পষ্ট করে বলি, আপনারা অনেক মানে কি বলবো সুলিখিত শব্দে বলেন, আমি বলি স্ট্রেট বলি যে কর ফাঁকি রোধ করতে হবে। সো সেই জায়গাটাতে সরকারের ঠিক এটা বাজেটের মেজারের ব্যাপার না, দুটো বিষয় আছে, একটা হলো সে সুশাসন করতে পারবে কিনা, আর একটা হলো সংস্কার করতে পারবে কিনা। তো সংস্কার হয়তো এক বছরে ইমিডিয়েটলি অনেক কিছু করা সম্ভব না, কিন্তু সেই পথে তার ধাবিত হতে হবে এবং তার উপরে নির্ভর করবে ব্যয়টা। এখন ব্যয়ের ক্ষেত্রেও আমরা যেটা বলি যে চাপ আছে, যেটা বাজেটে পরিপূর্ণভাবে নাই। যেমন তার সবচাইতে বড় লক্ষণটা হলো আপনার সোশ্যাল সিকিউরিটির ক্ষেত্রে যে ইয়েগুলো আছে, যেটা হলো যে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো, এইটা ফুললি রিফ্লেক্ট করে নাই বাজেটে। সুতরাং এইটাকে যদি উনারা আবার সিদ্ধান্ত নেবেন এটাও বলেছেন। সুতরাং এই সিদ্ধান্ত তো এখানে উল্টো বরং হয়েছে। আপনি আগে বলা হয়েছিল যে 3 দফা এটা বাস্তবায়ন করা হবে, কালকে সর্বশেষ যেটা আসছে যেটা 2 দফায় হবে। প্রথম দফায় হলো টোটাল স্যালারি ইনক্রিজটা, আর এর পরের দফায় হলো কিন্তু সেইটা তো এটা রিফ্লেকশনটা বাজেটে নেই। আপনার যে বাজেটটা পাস হতে যাচ্ছে, আমি যেটা অ্যাপ্রোপ্রিয়েশন বিল পর্যাপ্ত বরাদ্দ নেই এখানে, সেই অ্যাপ্রোপ্রিয়েশন বিলে পর্যাপ্ত বরাদ্দের বিষয় হলো যে আপনি তো এটাকে আইডেন্টিফাই করেন নাই যে আমি আপনাকে কত টাকা ওই খাতে দিতে হবে। তার মানে হয়তো এটা জুলাই মাসের প্রথম সপ্তাহে, আমি একটা কথার কথা বলছি, জুলাই মাসের প্রথম সপ্তাহে যদি সিদ্ধান্তটা আসে যে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এটা দেওয়া হবে, তার মানে আপনি বাজেট পাস করার সাথে সাথে আপনি কিন্তু ফার্স্টেই আপনি বললেন যে বাজেটটা আপনি পাস করেছেন অ্যাপ্রোপ্রিয়েশন বিল, সেইটার থেকে আপনি বিচ্যুত হচ্ছেন। সেইটার প্রয়োজন ছিল কিনা, এইটা আমার কাছে একটা। আমি আপনার কাছে আবারও আসবো আলোচনায়। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, আপনি যদি প্রাথমিক কমেন্টগুলো আপনার করেন এই বাজেটের উপর। বাজেটটা তো, ধন্যবাদ আপনাকে। বাজেটটা বিগত সব সময় থেকে এটা এক্সিড করেছে। এটা পূর্ববর্তী সকল সরকার থেকে, আপনি লাস্ট 2টা সরকারেও দেখেন যে যেটা আগের সরকারের একটা ফোকাসটা ছিল ডেভেলপমেন্ট, তার বাজেটটাই ছিল এই মেগা প্রজেক্ট করার পরেও হয়তো 8 ট্রিলিয়নের একটা বাজেট ছিল। অন্তর্বর্তী সরকার তার বাজেটও 8 ট্রিলিয়নের ভিতরে। এখন এই বাজেটটা 9.38 ট্রিলিয়ন, 9,38,000 কোটি টাকার একটা বাজেট। এটা একটা যখন অর্থনীতি একটা মন্দ অবস্থা যাচ্ছে, ওই অন্তর্বর্তী সরকারের
সময় তো যে সংস্কারের প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল তারা তো নিজেরা এটা করতে পারেনি, তারা তো সংস্কারের কার্যকরী কোনো দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। মানে কাজগুলো শুরু করে গেছে কিন্তু এটা ইমপ্লিমেন্টের দায়িত্বটা এখন ইলেক্টেড গভর্নমেন্টের কাছে পড়েছে এবং ধারাবাহিকতা এটা আসছে। ফলে এই ইন্টারিম রেজিমে কিন্তু আমরা কোনো বড় ধরনের তারা ইমপ্লিমেন্ট করেনি পরিবর্তনটা। ফলে এই যে ক্রাইসিসটা অর্থনৈতিক, চারদিকে মন্দা, ইনফ্লেশন বাড়ছে, বাজার অস্থিতিশীলতা, মানুষের এই অবস্থায় আপনি নতুন একটা সরকার যাত্রা শুরু করেছে। এই শুরুতেই তার তো সুযোগ ছিল, 5 বছরের জন্য সরকার নির্বাচিত হয়েছে, শুরুতেই এই বাজেট সাইজটা বিগ করাটা একটা মানুষের উপর চাপ পড়বে। এই টাকাটা তো জনগণের টাকা, আমার আপনার ট্যাক্স দিতে হবে। তাহলে কোন জায়গায় আপনি যদি স্পেসিফিক একটু করেন যে কোন জায়গাটাতে আপনি মনে করছেন যে এইটাতে এই বরাদ্দটা না রাখলেই চলতো, অযথা এখানে এই কাজটাতে হাত দেওয়া হয়েছে? স্পেসিফিক যদি আপনি বলেন, আপনি দেখেন শুধুমাত্র পরিচালনা ব্যয় বা ব্যবস্থাপনা ব্যয়, যেটা আপনার বেতন ভাতাদি রাজস্ব খাতের, যেটা এটা সাইজ কত 9.38 ট্রিলিয়ন, ইটস এ বিগ সাইজ। এটা তো আপনি দেখতে পাবেন না। এটা উন্নয়নটা তো আপনি ভিজিবল, উন্নয়ন বাজেটটা 3 ট্রিলিয়ন হতে পারে অ্যাপ্রক্সিমেটলি, কিন্তু এটা তো ভিজিবল উন্নয়নটা। উন্নয়নটার ক্ষেত্রে আপনি উন্নয়নটা তো ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্সে আসবে বা বিভিন্ন IMF বা এখন চীনের দিকে যাচ্ছেন, যদি সেই সহায়তা পাওয়া যায় বড় প্রজেক্টে, এই সাহায্য নিয়ে করতে হবে। কিন্তু সেটারও তো নিশ্চিত IMF-এর তো তারা বলছে তারা নতুন সরকারের সঙ্গে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেবে ফ্রেমওয়ার্কটা। এর আগে IMF যেটা বলছিল সেটা হতাশাজনক। কিন্তু ডেভেলপমেন্টে ওইখানে একটা জিনিস আমি বলতে চাই যে চীনের সাথে যেটা বললেন, চীনের তো একটা কমিটমেন্ট আছে, লং টার্ম একটা কমিটমেন্ট আছে, এটার তো ডিসবার্সমেন্ট অর্ধেকও হয় নাই এখনো। সুতরাং এইগুলো যদি তারা কন্টিনিউ করে তাতেই তো তাদের ওইখান থেকে আমাদের বড় একটা ফান্ডিং ডেভেলপমেন্ট বাজেটে আমাদের পাওয়ার কথা। আগের কমিটমেন্ট দিয়ে এই নতুন বাজেট, নতুন সরকার আসছে, এটার উপর নির্ভর করাটা আপনার একটা নতুন ফ্রেমওয়ার্ক। এটা কন্টিনিউশন, এটা তো আর বাতিল করে নাই কোনো পক্ষ থেকে। আচ্ছা, এনিওয়ে আমরা সেই আলোচনায় পরে দিয়েতে আসবো। আমি যেটা বলছিলাম স্পেসিফিকে আসছি, যদি বাইরে বড় দিকটা হচ্ছে যে রাজস্ব আহরণটা একটা বড় ঝুঁকি। এটার রাজস্ব আহরণ করতে গেলে অনেকগুলা আমাদের উপর চাপ প্রয়োগ হবে। আমরা এমনিতেই 30% একটা স্টেজে একজন অধ্যাপক হিসেবেও ট্যাক্স দিতে হয়। এখন এই সিলিংটা করেছেন কি, আমার বেতন কিন্তু কমে যাবে, আপনার বেতন কমে যাবে। আপনি প্রাথমিক যে সিলিংটা, এটা যে কর মুক্ত, এটাকে আপনি সামান্য বাড়িয়েছেন, কিন্তু পরের ধাপটা দিয়ে আপনি 5% থেকে 10% ট্যাক্স দিয়েছেন, 1 লাখ থেকে 3 লাখ টাকা পর্যন্ত নিয়ে। ফলে আমাকে ট্যাক্স, কিন্তু এই মাসেই দেখলাম যে আমার ট্যাক্স বেড়ে গিয়েছে, বেতন একই বেতনে আমার ট্যাক্স বেড়ে গিয়েছে। সুতরাং এই চাপটা তো প্রত্যেকটা যারা আমরা প্রত্যেকের উপর পড়বে না, কারণ আপনি দেখেন কতজন লোক বাংলাদেশের কত পার্সেন্ট ট্যাক্স দেয়, যারা দেয় তাদের উপর হয়তো কারো উপর বেড়ে যাবে, কিন্তু আমার ট্যাক্স নেটটাই তো আমরা এত স্কুইজ হয়ে আছে। এবং যেটা তৌফিক ইসলাম খান বলছেন, তৌফিকুল ইসলাম খান, যে দেখেন কর ফাঁকি স্টেট কথা এক লাইনে বললে যে দিচ্ছি না, আমি আমার উপর এটা ইমপ্লয়েড যে আমার ট্যাক্স এবল ইনকাম আমার আছে, কিন্তু আমি দিচ্ছি না, একটা বড় সংখ্যায় দিচ্ছে না। টিনদারিদের মধ্যেও 50% ট্যাক্স দিচ্ছে। জাহিদ ভাই, আমি পরিষ্কারভাবে এটা বলি যে মিসিং মিডল, ওয়ার্ল্ড ব্যাংকের একটা স্টাডি ছিল, ক্রাইসিসটা কিন্তু মিডলদের, আপনি যারা দরিদ্র শ্রেণী তার জন্য কিন্তু আপনি ইনসেন্টিভ রেখেছেন, সোশ্যাল সিকিউরিটি রেখেছেন। মিসিং মিডল, আমি ইনফ্লেশনের প্রভাব পড়ছে, আবার আমার উপর করের বোঝা চাপাচ্ছেন, ফলে আমার এই মিসিল মিডলের আউটকামটাই কিন্তু, সারপ্লাসটাই কিন্তু বিনিয়োগ হওয়ার কথা। ফলে কিন্তু এটা বিনিয়োগের এটা রিফ্লেকশন ঘটবে না। আমি যদি সেভিংস না করতে পারি, মিনিমাম আমার যদি ঋণগ্রস্ত হয়ে পড়ি, তাহলে তো আমার ইনভেস্টমেন্ট আসবে না। এটা একটা ঝুঁকি। আপনি কালো টাকা সাদা করার একটা প্রভিশন করেছেন, আমি বলছি না কালো টাকা সাদা, অভিনন্দন, এটা আমার দেখা হয়নি, ধন্যবাদ ইনফরমেশনের জন্য, অভিনন্দন। এটা তবে কালো টাকা সাদা করারও প্রয়োজনীয়তা আছে, কারণ এই টাকাটা যদি আপনি সুইস ব্যাংকে পাঠান বা অন্য জায়গায় অপব্যবহার করেন, তার থেকে আমল থেকে আমরা শুনে আসছি বিভিন্ন সময়, এই ডিবেটটা তো ছিলই। এটা জাহিদ ভাই, আমি এই ক্ষেত্রে বলবো, টাকাটা আমরা বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা উন্নয়ন কোর্স আছে, এই যে এই স্টাডিতে যদি এখানে আপনি এন্ডোমেন্ট ফান্ডে সার্টেন অ্যামাউন্ট দিয়ে, এটা তো পলিসি ডিসিশন, তাহলে হবে কি আপনি মেইন স্ট্রিম ইনভেস্টমেন্টে বাকি টাকাটা নিতে পারছেন। আর আমরা এই উদ্যোক্তা, এই প্রতিটা ভালো ভালো আইডিয়াকে প্রতি সেমিস্টারে এটা আমরা অনেক কর্মসংস্থান তরুণদের জন্য করতে পারছি। আপনি প্রণোদনা দিয়ে কতক্ষণ রাষ্ট্র চালাবেন? এই যুবকরা, তরুণরা, জেনজি, তারা আন্দোলন করেছে, তারা এখন কাজ খুঁজবে, তাদের জন্য ব্যাপক কর্মসংস্থান প্রয়োজন।
আপনি ভর্তুকির যে বাজেট রেখেছেন এটা বিগ সাইজ, প্রায় 1.27 ট্রিলিয়ন। এইটার মধ্যে 60,000 টাকা আসবে বাংলাদেশ, প্র্যাকটিক্যালি আরো বেড়ে যাবে, আরো বেড়ে যাবে। 60,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংক দিবে। বাংলাদেশ ব্যাংক যেটা দিবে সেটা মূলত রিফর্মের জন্য এবং ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলো সেটা পুনরায় চালু করার জন্য রিফর্মটাও প্রয়োজন আছে। কিন্তু বাকিটা যে প্রণোদনাগুলো দিচ্ছেন পাওয়ার সেক্টর এবং বিশেষত সার, কিন্তু আইএমএফ আসলে পরে আইএমএফ তো নতুন সরকারের সঙ্গে নতুনভাবে আলোচনা করবে বলছে। আগে তো সে আইএমএফ 3টা স্টেজে মূলত এই কাজটা করে। একটা স্টেজ হচ্ছে যখন প্রগ্রেসিভ, এটা খুব ভালো, সে অ্যাপ্রিসিয়েট করে, আর একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, সেক্ষেত্রেও সে সাহায্য অব্যাহত রাখে। কিন্তু যখন সে দেখে যে এটা নিচের দিকে যাচ্ছে তখন কিন্তু সে এটা রিজেক্ট করে। কিন্তু রিজেক্ট কিন্তু সে একবার করেছে, বলছে নতুন সরকারের সঙ্গে নতুনভাবে নেগোশিয়েট করবে। তো এই বাজেটে অনেকগুলো সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কর রাজস্ব আহরণ। আমরা তো রাজস্ব আহরণ করে বাজেটে যাইনি, আহরণ করতে হবে। এটা আমার আপনার উপর চাপ বাড়বে, অনেকগুলো মানুষ অসন্তোষ হবে। আর তার থেকে বড় কথা হলো বাজেটটার অনেক কিছু ভালো দিক আছে, তারা কর্মসংস্থানের কথা বলছে না, যে উদ্যোক্তা এবং আপনার শিল্পগুলোর প্রতি বিনিয়োগের কথা বলছে, কিন্তু এই বিনিয়োগটা তার তো রুটম্যাপ আমরা দেখতে পাচ্ছি না। এটা একটা পলিসি সিদ্ধান্ত যে আমরা এটা করব, কিন্তু তার রুটম্যাপটা কী হবে, কিভাবে করবে সেটা সুস্পষ্ট না। আর এই বড় বাজেটটাতে আমার আপত্তিটা হচ্ছে আপনি এখনো তো চীনের সঙ্গে মাত্র সম্পর্ক উন্নয়নে গিয়েছেন। আমরা আজকে তো অর্থ বিল পাস হয়েছে, তো অর্থ বিল পাশের সময়ে আমরা দেখেছি যে বেশ কিছু বিষয়ে যে প্রস্তাবিত বাজেট ছিল এর থেকে কিছু চেঞ্জ আসছে। বিশেষ করে বাজেটের করমুক্ত আয়ের সীমাটা একটু ইনক্রিজ করা হয়েছে। টিন নিয়ে একটা ডিবেট ছিল যে টিন সার্টিফিকেট ছাড়া ব্যাংক অ্যাকাউন্ট খোলা যাবে না, এবং আরও কিছু কাজকর্মের ক্ষেত্রে দলিল, যেগুলো বাটোয়ারা দলিল এবং এইগুলো জমির ক্ষেত্রে এগুলো নিয়ে ছিল, এবং এইগুলো গভর্নমেন্ট এই অবজেকশনগুলো জনগণের যে দাবিগুলো ছিল বিভিন্ন সেক্টর থেকে আসছিল সেগুলা চেঞ্জ করেই কিন্তু অর্থ বিলটা পাস হয়েছে। তো আমার বক্তব্য হলো যে তাইলে তো আমরা বাজেটের একটা শেপ পেয়ে গেলাম, যে এখন এইটাই কালকে বাজেট আকারে যেটা ফাইনালি সেটেল হতে যাচ্ছে। তো এখন এই সংসদে আমার কোয়েশ্চনটা হলো, বাজেটের পাশাপাশি সংসদে সরকার এবং বিরোধী দল এই বাজেট আলোচনা করতে গিয়ে তারা বিভিন্ন ধরনের ফাংশন করেছে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছে। এইটাকে আপনি কি অবজারভেশনে রেখেছিলেন, দেখেছেন, কিংবা এই পার্লামেন্টের আলাদা বৈশিষ্ট্যটা কি? না, এই পার্লামেন্টের একটা তো এক্সপেকটেশন আমাদের একটু হায়ার ছিল ইন এ সেন্স হলো যে যেন গণতান্ত্রিক ধারাটা ফিরে, গণতান্ত্রিক ধারায় আপনার পার্লামেন্টকে কেন্দ্র করে আলোচনাটা এটা যেন ভালো হয়। তো সেই অর্থে একটা জায়গায় আমি একটু ঘাটতি দেখি, হয়তো নতুন পার্লামেন্ট যেটা করা যায় নাই বা এখন ওনারা করতে পারেন নাই, সেটা হলো স্ট্যান্ডিং কমিটিগুলো অত মানে বিস্তৃতভাবে এখনো গঠিত এখনো পুরোপুরি শেষ হয় নাই স্ট্যান্ডিং কমিটি। হ্যাঁ, সো এই স্ট্যান্ডিং কমিটি যেহেতু নাই, তা সুতরাং স্ট্যান্ডিং কমিটির যে রোলটা থাকে বাজেটটাকে বিশ্লেষণ করার পর থেকে যার যার মন্ত্রণালয়ের বাজেট হয়তো দেখতে পারতো, ওই ধরনের কোনো এক্সারসাইজের সুযোগ ছিল না। অর্থ স্ট্যান্ডিং কমিটিটা হলো, তারা কি ধরনের রোল রেখেছেন এটা আমরা জানতে পারিনি, আদৌ মিটিং হয়েছে কিনা আমি অন্তত নিউজে দেখিনি, আমি ভুল করতে পারি, কিন্তু সেই অর্থে তাদের কাছে তো আলাদা কোনো এগুলো তো স্ট্যান্ডিং না, কিন্তু তাদের দেখবার কথা, তারা রিভিউ করে, তাদের দেখবার কথা। হ্যাঁ, তো বিল তো ডেফিনেটলি দেখবার কথা, এবং দুটো বিল যেটা মানে ইনফ্যাক্ট একটা বাজেটে 3টা বিল থাকে, একটা হলো সম্পূরক বাজেটের বিল যেটা গত বছরের, একটা হলো আপনার যেটা অর্থ বিল বলে আমরা যে করের হার বৃদ্ধি এটা, আর তৃতীয় হলো অ্যাপ্রোপ্রিয়েশন বিল যেটা আগামী অর্থ বছরের বাজেট। তো আগামী অর্থ বছরের বরাদ্দ এবং সেইটার ভিতরে তো এখন সেইটা হলো একটা জায়গা। তারপরে আমি যেটা বলবো যে ভালো হলো যে লাইভলি কিছু আলোচনা হয়েছে, বিতর্ক হয়েছে, সেটা তো আছে, কিন্তু একেবারে বাজেটের আলোচনা করে যদি আমি বলি তাহলে আমি মানে যদি ভুল না করি খুব এই আগামী বছরের বাজেটের জন্য বোধহয় খুব বেশি কাঠমোষণ বা মানে সমালোচনা হয়েছে, কিন্তু সংসদীয় প্রথা ধরে যেই প্রস্তাবগুলো যেভাবে দেওয়ার কথা সেইটা হয়তো পুরোপুরি আমি দেখিনি, যেটা হয়তো একটা আধুনিক পার্লামেন্টে থাকে। এটা বাংলাদেশে আগেও হয় নাই, এমন না যে এটা বাংলাদেশে খুব রেগুলার হয়। এইবারে যেটা আসছে যে এবার অনেক নতুন মুখ, প্রায় 80% হলো একবারে ফার্স্ট টাইম পার্লামেন্টে। সুতরাং তাদের পারফরম্যান্সটা এখনো
মানে হ্যাঁ, এক্সপেকটেশন আপনি অনুযায়ী হয় নাই, benefit কয়েকজন of- ছাড়া আমি বলছি যে দেখা বেনিফিট অফ যাচ্ছে। ডাউট আপনি দিতে পারেন, হয়তো প্রথম অধিবেশনের চাইতে আমি মনে একটু করি improve পার্লামেন্টারি রুলস এন্ড রেগুলেশনের ক্ষেত্রে আমি যতটুকু দেখেছি, হয়তো একেবারে প্রতিদিন যে দেখা হয়েছে পুরো অধিবেশন না, ততটা, যতটুকুই কিন্তু আপনার পুরোটা দেখা তো ফার্স্ট কারো পক্ষেই সম্ভব না। অধিবেশনে আপনি মাননীয় সংসদ সদস্যরা যেই নতুনত্বের জায়গাগুলোতে একটু অপরিপক্কতা হয়তো দেখা গিয়েছে বলে স্পিকার মেনশন করেছেন, সেইটা আমি মনে করি যে অনেকখানি এটা কমে এসছে। তবে আমি চাইবো আরো যে সুযোগ সামনের রয়েছে। দিনে, কারণ এই বাজেটটা তো পাশ হলো, আমি বারবার বলি কি যে আপনার বাজেট পাশের মালিক কিন্তু সংসদ সদস্য, ওনারা অনেক সময় বাংলাদেশে এই দায়ভারটা, এই দায়িত্ববোধটা ওনারা করেন না, কিন্তু এইটার ভালো এবারে মন্দ- পার্লামেন্টেও তো এই অভিযোগটা আসছে যে আমলারা বাজেট তৈরি করে দিছে, এমন কথাও আসছে যে স্বৈরাচারের আমলারাই তো এই বাজেট বানিয়েছে। না, সেটা বলতে আমাদের পারে। কোনো রুল আপনি- নাই, মানে আমি যেটা আপনি বলতে চাচ্ছি বলতে বিরোধী পারেন। দলের পক্ষ থেকে যে অভিযোগটা আসছে যে আমাদের আসলে স্ট্যান্ডিং কমিটি ছিল না। অনেক আমি যেটা বলছি যে ওনাদের বাজেট প্রিপারেশনের ভিতরে, বাজেট প্রিপারেশন একটা ক্যালেন্ডার আছে, তো এই প্রিপারেশনের ভিতরে অনেক আলোচনার মানে সুযোগ এবার নাই, কারণ ওনারা এসছেনই পরে মার্চ মাসে এটা আসে খুব কম সময়। হ্যাঁ, তো এই সময়টা অতখানি ছিল না। আমার এটা হলো যে পার্লামেন্টের প্রসিডিউরাল যে পার্টটুকু আছে এই বাজেট রিলেটেড, এর বাইরে আসলে পার্লামেন্ট মেম্বারদের তো পার্টিসিপেশনটা খুবই কম। এটা তো Scrutiny, মানে মূলত আমলারাই করে না, দিয়ে কিন্তু ওনারা থাকেন। স্ক্রুটিনি করতে পারেন, ওনারা স্ট্যান্ডিং কমিটি চাইলে করতে পারেন। আমরা স্ক্রুটিনির সুযোগটা এই আলোচনা শুধু একটা বড় জায়গা, কিন্তু এবারে একটা পজিটিভ দিক ছিল, দুটো মানে বড় বিরোধী দল যারা পার্লামেন্টে আছেন তারা ছায়া বাজেট দিয়েছেন, কিন্তু আমি তাদেরকে পরামর্শ দিয়েছিলাম যে আপনারা যদি এই বাজেটটাকে আপনারা বিশ্লেষণ করতে চান, আপনারা একটা বাজেট প্রিপেয়ার করছেন, সেটা আপনারা করতে চান, তাহলে আপনারা নতুন বাজেট যেটা দিবেন সেখানে আপনারা কাটমোশন আন, হ্যাঁ, যে আপনারা ওইটার আলোকে- সেই ওইটার আলোকে প্রসিডিউরটাকে যে কাটমাসন ফলো আন। করা, জি, সেই পার্লামেন্টারি প্রসিডিউরটাকে আমি মনে করি সামনে আরো শক্তিশালী করার সুযোগ আছে। এবং এটা প্র্যাকটিসের বিষয়। অফকোর্স এটা প্র্যাকটিসের বিষয়। ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, জি মানে পার্লামেন্ট সেশনটা যে বাজেট সেশনটা যেভাবে হলো, এইটার উপর আপনার মূল্যায়ন, অবজারভেশনটা কি? না, তৌফিক ভাই তো ক্লিয়ারলি বললেন যে স্ট্যান্ডিং কমিটিগুলা কার্যকরী না হয়, এটা ইফেক্টিভভাবে আলোচনাটা হয় নাই যথার্থভাবে। আর অধিকাংশ সদস্যই তো নতুন, এখন বিরোধী দলীয় অপোজিশন বেঞ্চ থেকে যারা আসছে তাদের অধিকাংশই নতুন। আর একটা বিষয় হলো যে ছায়া বাজেট যেটা দিয়েছে ডক্টর ওয়ারিসুল করিম এনএসইউর বিজনেস স্কুলের ডিন, আমার বন্ধু, উনি মূলত এটার পিছনে কাজ করেছেন। কিন্তু এই বিভিন্ন পর্যায়ে আমার আলোচনা হয়েছে। না, এটা যদি দুইটা দলই দিয়েছে, মানে জামাতে ইসলামের পক্ষ থেকে মূল প্রধান বিরোধী দল এবং এনসিপি একটা ছায়া বাজেট দিয়েছে, আমি দুইটা দলই করেছে। দেখলাম যে ওই বাজেটটা যদি পার্লামেন্টে ওই বাজেটটা, ছায়া বাজেটটা যেটা তৌফিক ভাই বললেন, প্যারালালি আলোচনা করার সুযোগ থাকলে তো একটা নতুনত্ব তৈরি হতো। এটা অভ্যুত্থানের পরে এই সুযোগটা একটা ভালো একটা অপরচুনিটি হতে পারতো। কারণ আপনার সরকার যেটা দিচ্ছে এটাকে যদি মেইন স্ট্রিমে আপনি কম্পেয়ার করার সুযোগ পান আলোচনায়, তাহলে জনগণের পক্ষে বোঝার, পার্লামেন্ট তো হচ্ছে জনগণের প্রতিনিধি, ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তারা আসলে জনগণকেই প্রতিনিধিত্ব করছে এবং জনগণ, ওনারা তো কাটমোশনটা দিলেন না, হ্যাঁ সেটাই বললাম। মানে ওনাদের ছায়া ওনাদের বাজেটের ছায়া আলোকে বাজেটের প্রেক্ষিতে কাটমাসনগুলো ওনাদের দায়িত্ব হলো কাটমোশন দেওয়া, তো ওনারা কাটমোশন করে প্রসিডিউর ধরে ওইটা স্পিকারের কাছে ওইভাবে নোটিশ দিয়ে ওনাদের যাওয়া দরকার ছিল। তাইলে আপনি জনগণের কাছেও গিয়ে বলতে পারতেন যে দেখেন আমরা স্পেসিফিকলি এটা এখন বললে যে না আপনারা তো আনেন নাই, আপনি বাইরে যতই বলেন, হাউসে যদি আপনি প্রপারলি এটাকে প্রপার টাইমে রুলস মেনে যদি আপনি প্লেস করতে না পারেন, তাইলে তো আলটিমেটলি এটা অনেকটা মানে কি টকড অ্যাবাউট, ওনারা নেসেসারি কন্ডিশন ফুলফিল করেছেন, সাফিসিয়েন্ট কন্ডিশন ফুলফিল করেন নাই। কারণ প্রসিডিউরে আপনার বাজেটটা, প্রস্তাবটা পেশ করবেন হলো মাননীয় অর্থমন্ত্রী, তো মাননীয় অর্থমন্ত্রীটা পেশ করলে আপনি ছায়া বাজেটটা করবেন টু কম্পেয়ার দ্যাট, কিন্তু আপনাকে ওই বাজেটের এগেইনস্টে আপনি কোন জায়গায় কাটটা করতে বলছেন, আপনি যদি ছোট করতে বলেন তাহলে আপনাকে স্পেসিফিক্যালি বলতে হবে আমি এই খাতে কমাতে চাচ্ছি, আপনি এই খাতে দিয়েন না, আপনার হয়তো লাগবে না। এটা তাদের ওই নতুনত্বের, যেহেতু নতুন আসছে অনেকগুলো প্রসিডিউরের স্পিকার কিন্তু বারবারই তাদেরকে বলছেন, শুদ্ধ করার চেষ্টা করছেন, শুদ্ধ করছেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা সিভিল সোসাইটি লেভেলেও বা একাডেমিক লেভেলেও বাজেটটা নিয়ে বিস্তর আলোচনার
এতটা আমরা দেখিনি আর কি, যেটা যে পর্যায়ে আশা করি হওয়া দরকার ছিল, কিন্তু সেটা হয়নি। কারণ এটা তো আর আসলে তো একটা জিনিস, স্টেক হোল্ডার আরেকটা ইনক্লুসিভনেস না হলে আপনার এটা তো জনগণের জন্য, স্বাভাবিক সব জনগণ তো আর বাজেট নিয়ে আলোচনা করতে পারবে না, অন্ততপক্ষে একাডেমিক লেভেলে। বা আমরা যদি আমাদেরকে আনলে আমরাই গবেষণা করতাম, তাদেরকে ইনভলভ করতাম বিভিন্নভাবে জনগণকে। কিন্তু এই ইনভলভমেন্টটা স্টেক হোল্ডার লেভেলে, এটা একটা অনেকটা ব্যুরোক্রেটিক বাজেট, যেটা তৌফিক ভাই বললেন যে আমলাতান্ত্রিক বাজেট আসছে, যার জন্য কিন্তু সাইজটা বিগ হয়েছে। সাইজটা বিগ করার থেকে কোয়ালিটির দিকে গুরুত্ব দেওয়া, কারাপশন কমানো। আপনি যদি কারাপশনটা কমাতে পারতেন, জবাবদিহিতা বাড়াতে পারতেন, তাহলে কিন্তু এর থেকে আগের যে বাজেটটা সাইজটা ছিল 8 ট্রিলিয়ন বাজেট রাখলেও আপনি সাফিসিয়েন্টলি এবং ইফিসিয়েন্টলি আপনি কোয়ালিটি ডেলিভারি। আপনাকে তো এই 8 ট্রিলিয়নে যাচ্ছেন, জি আপনি এটা ambitious হতে হবে তো, আপনি স্পেসিফিক্যালি আবার- বলেন তো যে এই জায়গাটায় বাজেটটা আমি সেই কোয়েশ্চনটা ওনাকে আগেও না, করেছিলাম, যেমন আমি যে আপনাকে বলি, যদি- আমি যেই বার্নিং কোশ্চেনটা আমরা সবাই জিজ্ঞেস করেছি, আপনি Right. বললেন যে সাফিসিয়েন্টলি করি নাই আমরা আলোচনা, আমরা সাফিসিয়েন্টলি আলোচনা করছি আগে পরে। আমরা এটা অনেকে আমাদেরকে বলে যে আমরা এই বিশ্লেষকরা সিভিল সোসাইটি এত কথা বলি, সারা পৃথিবীতে নাকি এত আলোচনা হয় না। যত টক শো হয় বাংলাদেশে, এটা পৃথিবীর অনেক জায়গাতেই পাবেন না। আমার প্রশ্ন হলো যে বিরোধী দলীয়দের নেতাদের ভিতরে ওনারা হয়তো ছায়া বাজেটে একটা প্রস্তাব দিয়েছে, বেতন ভাতা সম্পর্কে ওনারা তো সংসদে দাঁড়ায় বলেন নাই। না, এটা ঠিক আছে। আমি দেখি নাই, হয়তো আমি ভুল হইতে পারে, আমি আগেই এটা sensitive issue, তৌফিক এই জন্য ভাই। কেউ এটা দায়িত্ব, আপনি না, কি কিন্তু এভাবে বলতে ছায়া পারবেন? বাজেটে আপনি তো যেটা একটা প্রস্তাব বলছেন, জাহিদ ভাই এবং তৌফিক ভাই, আপনার ফান্ডিং নাই, তাইলে So, আমি আমি এই বছর বলছি বেতন যে- বাড়াবো না, আগামী বছর বাড়াবো, এটা সরকারি দল বিরোধী দল কারো বলার না সাহস না নাই। বাড়াবেন এবং কতটুকু বাড়াবেন তাহলে এইটুক করেন, আর ওনাদের আমি থেকে তো বলছি প্রস্তাব তৌফিক দেন। ভাইয়ের আমি কনসার্নটা আমি বা বুঝতে আমি পেরেছি। সাবসিডির সেটা- ব্যাপারে কোনো বলেন নাই, ওনারা তো সেটা তো- বলেন নাই যে আমার উন্নয়ন বাজেটকে 3 লক্ষ কোটি টাকা আপনারা দিয়েছেন, এটা আপনারা একনাকে পাস করে আসলেন, আপনি এখানে আপনি 2 Funding টা লক্ষ করতে কোটি টাকা পারেন, করেন, 2 লক্ষ করেন। এই খাতে কমায় জি দেন। জি তৌফিক ভাই যেটা বলেছেন, সিপিডি আলোচনা করেছে, এটা তো সিপিডির পর্যায়ে, মানে আমি বলছি বিভিন্ন ইউনিভার্সিটিগুলা এবং বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ওয়াইডলি সিপিডি তো সবসময় করে, এটা তো তারা স্পেশালাইজড এটার উপর। কিন্তু আরও ওয়াইডলি একাডেমিকদের আরও লার্জ স্কেলে ইনভলভমেন্ট, আপনি যত স্টেক হোল্ডারদের ইনভলভ করবেন তত বেশি এটা জনগণের কাছে এবং জনগণের প্রতিনিধিত্ব করবে, সেটা কঠিন। আমি একটু তৌফিকুল ইসলাম খান- সাইজটা ছোট করার কথা কেন বলছি, সরকার তো মাত্র শুরু করেছে একটা গণতান্ত্রিক যাত্রা, সে এই শুরুতেই এখন একটা ক্রাইসিসের সময়, কারণ এটা বার্ডেনটা তো নিয়ে একটা মানুষের। ডিবেট আমি বারবারই বলি যে আপনি সাইজ ছোট করার ব্যাপারে অনেকেই বলছেন যে এটা অ্যাম্বিশাস, লোন করে আপনি করবেন, কিন্তু ছোট করে করলেই হতো। কিন্তু আপনার যদি অ্যাম্বিশন না থাকে, আপনি সামনে আগাবেন কিভাবে? আপনার যদি টার্গেট না থাকে, হ্যাঁ আমি যেতে পারবো না, আগেই যদি আমি সারেন্ডার করে না না ফেলি, তাইলে হবে আমি কি? আপনার কনসেপ্টটা বলছি যে মানে- গ্রোথের ট্রেন্ডসটা যদি দেখেন, যেটা এখন 6.5 না তৌফিক ভাই, আগামী বছর আগামী বছরের জন্য এটা জিডিপির কথা জিডিপির কথা বলছি, এটা গতটা ছিল 4.9, স্যার 4.7, 4.2 লাস্ট ফাইনালি ইনিশিয়ালি এই বছরের প্রভিশনাল এস্টিমেট। আচ্ছা, প্রথমে ছিল 4.7, 4.9 এস্টিমেট করে ফাইনালি 4.2 তে দেখেছি। আপনি দেখেন 2020 থেকে 21 6.9, 21 থেকে 22 7.1, তারপরে কোভিডের এফেক্টে আস্তে আস্তে কমতে কমতে এটা নামলো এখন 4.9 এ। তারপরেও এখানেও তো একটা ডিবেট আছে না। বরাবরই, যে আপনি ফেব্রিকেটেড বিবিএস এর স্ট্যাটিস্টিক্স নিয়ে তো বরাবরই একটা ডিবেট ছিল। না, আমি আপনি যে সেটা বলছি figure না, out গুলো আমি করছেন। সেটা বলছি না। জি। এই ট্রেন্ডসটা, এই নামা থেকে আপনি টার্গেট করছেন এখন 6.5, খুবই ভালো, কিন্তু এটা খুব Achievable না। অ্যাচিভেবল কিনা এটা তৌফিক ভাই আরো ভালো বলবেন, বাট টার্গেটটা থাকা ভালো, কিন্তু সেটার জন্য আমাকে রিয়েলিস্টিক রিফর্মগুলো যদি আমি না করি, সংস্কারগুলো, অর্থনৈতিক নীতি সংস্কারগুলো যদি আমি না আসি, এবং শুধু নীতি সংস্কার অর্থনৈতিক হলে হবে না, এবং যে এই সংস্কার প্রক্রিয়াটা ইনস্টিটিউশনগুলোকে, গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলোকে যদি আরো জবাবদিহিমূলক এবং তাকে আরো শক্তিশালী না করা হয়, তাহলে আপনি এইটা আপনি যদি ব্যয়, এইখানে আপনার বাজেটের, এটা এই সময় না, সব সময়ই এটা বাংলাদেশের আপনার সিস্টেম লসটা তৌফিক ভাই হচ্ছেন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট, ইকোনমিক এক্সপার্ট, কিন্তু আমরা তো দেখি ব্যবস্থাপনার দিকটা, ব্যবস্থাপনার যে অপব্যয়টা হয়, এটা জনগণের টাকা। এই সিস্টেম লসটা কমাতে পারলে আমাদের হিসাবে 40% এখানে সেভ করা সম্ভব, সেটা সিস্টেম লস সরাসরি। কি তৌফিক ইসলাম খান, আপনি কি এগ্রি এটার সাথে? না একমত না, পোষণ এটা তো করেন? মানে আপনি এস্টিমেট 14 আর 20 অপচয় যে হয়, এতে তো কোনো সন্দেহ নাই, মানে এখন এটা মোটামুটি আমাদের আছে।
আমার মনে হয় যে সরকার একেবারে কিছু করেনি তাও না, আর যেই ডাউট উনি প্রকাশ করছেন বাজেট বড় কিনা, সেম ডাউট আমরাও আছে যে যদি আপনি রেভিনিউ অর্জন করা না যায় তাহলে আপনাকে বাজেট কাটতেই হবে, কারণ আপনি ডেফিসিটটা ওনারা যেটা দিয়েছেন, আমি আপনাকে বলি যে এই অ্যাপ্রোপ্রিয়েশন বিলের 3টা যে পিলার থাকে, ব্যয়, সম্পদ সংগ্রহ এবং আপনার ঘাটতিটাই মোটামুটি কাছাকাছি থাকবে যদি বিজনেস অ্যাজ ইউজুয়াল ট্রেন্ড থাকে। আমি যেটা দুটো পয়েন্ট ওনার সাথে অ্যাড করতে চাচ্ছি সেটা হলো যে যদি ওই আমাদের মানে সুশাসন বাড়াতে হয় বা ওনার ল্যাঙ্গুয়েজে যেটা এফিসিয়েন্সি বাড়াতে হয়, আমি একমত, এটাতে কোনো সন্দেহ নেই, আমরা দীর্ঘদিন ধরে বলছি। সেইটার ক্ষেত্রে সরকার এখন পর্যন্ত কিছু পদক্ষেপের কথা বলেছেন, যেমন আমি দুটো পদক্ষেপের কথা বলি। একটা হলো ওনারা আগের যেই চলমান প্রকল্পগুলো আছে উন্নয়নের, সেইগুলাতে ওনারা এখন স্ক্রুটিনি করে বেশ কিছু বাদ দেওয়ার সিদ্ধান্ত বোধহয় নিচ্ছেন এবং নিয়েছেন। 1300 প্রজেক্ট আছে, না 1300 তো চলমান এবং এটা নিয়ে বিপদগ্রস্ত, ওনারা বলছেন যে এটাকে আমরা আগাতেও পারছি না, আমি যখন বন্ধ করতে পারছি। আমি মে মাসে যখন বাজেট আমার নিজের পর্যালোচনা উপস্থাপন করেছি তখন আমি এইটাই বলেছি যে এটাকে আমি নাম দিয়েছিলাম এডিবি ব্যাগেজ। তো ওনাদের তো চাইলেই আজকে নতুন করে করতে পারবেন না, বাট পয়েন্ট হলো যে ওনারা এটাকে স্ক্রুটিনি করে আমি শুনলাম যে বেশ কিছু প্রকল্প যেগুলো 30% নিচে আছে এটা বাদ দেওয়া যায় কিনা দেখছেন। তো কিছু প্রায় 200-র মতো প্রকল্প ওনারা বাদ দিয়েছেন আরএডিপি থেকে এডিপিতে। সেকেন্ড, আজকে আমি একটা নতুন প্রস্তাব দেখলাম, আমি জানি না এটা ভালো, ওনার কাছে চিন্তা ভাবনা চলছে যে বেসরকারি পর্যায় থেকে পিডি নিয়োগ দেওয়া। এটার ভালোও আছে মন্দও আছে, হ্যাঁ ওনারা এটা আলোচনা করছেন। এখন এটা ভালো আছে মন্দ আছে যে আপনি বিশেষজ্ঞ লোক নিয়ে যাবেন, সেইটা করবেন। সুতরাং এইটাতে ওনারা নতুনত্ব একটা ভাবছেন যে এফিসিয়েন্সি বাড়ানোর দিক থেকে, যে অভিজ্ঞ লোক নিয়ে আমি বাইরে থেকে নিয়ে যেতে পারি কিনা যারা সিস্টেমের ওইটার ভিতরে আবদ্ধ না। আবার এটার কিছু কনস আছে যেটা আমরা বলি যে সেটা হলো যেমন ধরেন আপনি কি এটাতে দলীয় লোকজন নেবেন কিনা, আমি প্রথম হলো যে ওইটা কি শুধু উনি এফিসিয়েন্সির জন্য নেবেন, আবার যেন আবার অন্যদিকে না চলে যায়, এই সতর্কতাটা আমরা করেছি। আমি দ্বিতীয় যেটা বলেছি সেটা হলো যে আপনারা এইটা যখন নেবেন, আপনি যেটা বলছেন যে ওনারা কোঅপারেশন পাবেন কিনা, ওনারা মেকানিজম বুঝবেন কিনা, এটা এনশিওর করে দেখেন। কারণ বাইরে থেকে একটা লোক, আমরা একটা সিস্টেমের ভিতরে থেকে এটা যদি যাই, এটা হঠাৎ করে আমরা চেঞ্জ করতে পারবো কিনা সেই বিষয়টা যেন বিবেচনায় থাকে এবং কোঅপারেশনটা যেন থাকে। সুতরাং চেষ্টা আছে, চিন্তা আছে। আমি এটা বুঝি যে সরকারের অভিপ্রায় বেশ কিছু পদক্ষেপের ভিতরে এটার ছাপ আছে। এখন মূল চ্যালেঞ্জটা হলো তাদেরকে বাস্তবায়ন করে দেখাতে হবে। আমি মনে করি যে আজকে থেকে কে আছে বাস্তবায়ন করার মতো, আপনার আস্থা রাখার মতো জায়গায় কি সরকার? আমি রাখতে চাই, কারণ হলো আপনি বলতে, আমরা তো বারবারই বলেছি যে নতুন সরকার নতুনভাবে শুরু করছে, কিন্তু আমরা যখন বলছি যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই বা এটা করতে পারবে না, কারণ এটা আমরা বলছি পুরনো ট্রেন্ড থেকে। সো এইটা আমি উল্টো করে বলি, আমি চাপ দিতে যাচ্ছি সরকারের যারা দায়িত্বে আছেন, হ্যাঁ, বিশেষ করে মাননীয় অর্থমন্ত্রী, তিনি তো মানে অভিজ্ঞ মানুষ, তো ওনার উপর এখন দায়িত্বটা হলো যে আমি এটা বাস্তবায়ন করে দেখাই দিব, এটাই হলো প্রক্রিয়া। হ্যাঁ, সুতরাং সেইটা আমরা আপাতত, আমার ডাউট সেখানে আমি করতে চাচ্ছি না। আমি বলছি যে এটা চ্যালেঞ্জিং, আপনারা বাস্তবায়ন করেন, আমি এটা দেখতে চাই। যদি আজকে থেকে 3 মাস থেকে 6 মাস পরে প্রোগ্রেস না হয়, একেবারে 100% উনি পারবেন হয়তো তা না, আপনি যেটা বলেছেন টার্গেট রাখি, একটা অভিলাষ রাখি, একটা অ্যাম্বিশন রাখি, তো সেটা হয়, কিন্তু এটার দিকে আগাচ্ছে কিনা, এই আগানোটা অন্তত সন্তোষজনক হচ্ছে কিনা, আমার মনে হয় সেইটার উপর মূল্যায়ন করা যাবে। অবশ্যই অবশ্যই। আমি মনে করি যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হলো আজকে আপনি জুনের 29 তারিখ আমাদেরকে ডেকেছেন। আমি বলবো যে আপনাদের জায়গা থেকে যারা সংবাদ মাধ্যমে আছেন, সারা বছর ধরেই সারা বছর ধরেই এই আলোচনা করেন, যেন এইটা একটা, আমরা আমাদের যে রোল আছেন, ওনাদের একটা রোল আছেন, ওনাদের চেষ্টা আছে, আমাদের রোলটা হলো আমাদের দিক থেকে আমরা যেন এটা সচেষ্টভাবে এটার দিকে নজর রাখি, এটার ব্যাপারে পরামর্শ রাখি এবং এটাকে আমরা ফ্ল্যাগ করি। মানে আমি সংবাদ মাধ্যমে একটা কথা বলি, আপনারা যে জায়গাতেই দেখবেন যে সুশাসনের ঘাটতি আছে, ফ্ল্যাগ করেন, ওরা পদক্ষেপ নিচ্ছেন। আমি অন্তত পক্ষে 2-3টা জায়গা, আমি মানে এই সরকারের ইন্টেনশন যেটা, যেমন সমালোচনা হয়েছে আজকে, কিন্তু ইসলামী ব্যাংক নিয়ে আপনি বলতেই পারেন, আমি বাজেটের ভিতরে থাকি জাহিদ ভাই, আপনি কর প্রস্তাবের যে সমালোচনাগুলো মূল হচ্ছে তার মধ্যে সবগুলো না হলেও 8-10টা জায়গায় আজকে অ্যাড্রেস হয়েছে। হ্যাঁ, যেটা প্রথম শুরু করেছিলেন রফিক ভাই, যে ওই যে
5% তুলে দিয়ে 10% করছেন, তো এখন তো করের হার বেড়ে যাবে। আমরাও বলেছি আমাদের অ্যানালাইসিস থেকে। বেড়ে যাবে মানে অলরেডি বেড়ে গিয়েছে। না না না, ওটা এখন আবার যদি আরো 25,000 টাকা বাড়িয়ে এটা 4 লাখ টাকা করেছে ন্যূনতম সীমা। হ্যাঁ, সেটা 25 বেড়ে আপনি 50,000 বাড়লো, কিন্তু ওখানে তো আপনার 1 লাখ থেকে 3 লাখ টাকা হয়ে আই গেল। আন্ডারস্ট্যান্ড, বাট আমি বলছি যে আপনার এটা একটা এক ধরনের অ্যাডজাস্ট হয়েছে, পার্টলি হলো একটা রিলিফ adjustment তো হয়েছে। হয়েছে। সুতরাং আমি এখনো এই সরকারকে একটা লিসেনিং মোডে আছেন, তারা শুনতে পাচ্ছেন, সমালোচনা বলি বা পরামর্শ বলি, এইটা শুনতে পাচ্ছেন, এটা আমি দেখি। এটা একটা আমি পজিটিভ চাই সাইন, যে অফ কোর্স তাদের এটা স্বীকার আমি করতেই হবে। আমি এখনো পর্যন্ত বিশ্বাস করতে চাই যে এই সরকারের একটা ইন্টেনশন আছে পরিবর্তন করার, ভালো কিছু করার, কিন্তু আমি দেখতে চাই ওনারা এটা রাখতে পারেন কিনা। কারণ আমি ঘরপোড়া গরু, আমি জানি যে প্রথম দিকে এসে সব সরকারই এরকম ভালো জায়গায় থাকে, আস্তে আস্তে কিভাবে তারা Deviate হয়ে করে যায়। ডেভিয়েট হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং না, আর একটা জিনিস যে আপনি আস্থার জায়গায় আপনি আজকেও তো একটা পরিবর্তন হয়েছে এনবিআর এর নতুন, যদিও উনি অ্যাক্টিং চেয়ারম্যান, প্রথমে খবরটা আসছিল যে উনি চেয়ারম্যান হয়েছেন, না, না, ওনাকে ভারপ্রাপ্ত দায়িত্ব ভারপ্রাপ্ত দেওয়া হয়েছে, পরে লাস্টলি এটা যেটা জাহিদ ভাই, issue হয়েছে মানে এটা তৌফিক ভাই- তো এখন ব্যাপার হয়েছে যে পরিবর্তন, আপনি কোন টিম নিয়ে কাজ করবেন, আপনার তো একটা আস্থার বিষয় আছে যে আপনি পারবেন কিনা। আমরা যেমন বাজেট নিয়ে যে আলোচনাটা শুরুতেই যেটা হয়েছিল যে গভর্নমেন্টের ইন্টেনশন এবং বাজেটটা ভালো, কিন্তু মেইন কোয়েশ্চনটাই আসছিল যে চ্যালেঞ্জ বাস্তবায়নে আপনার সিবিডিরও ডক্টর দেবপ্রিয়রও তো শুরুতে এই ধরনের আমরা সবাই সবাই আমরা 100% একটা বিষয়ে কেউ একমত হবো তা তো না, কিন্তু আমার এখানে আরো দ্বিমত আছে, কিন্তু আমি একটা বড় ছাপ দেখি যে ওনাদের একটা চেষ্টা আছে। বাট উনি নিজেও বলেছেন, আজকে তো আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রীও যে বক্তব্য দিয়েছেন সেখানে উনি বলেছেন যে অর্থনীতি বড় চ্যালেঞ্জ। আমি বৈপরীত্যও আছে, আমি বৈপরীত্য যদি আমাকে সময় দেন আমি ওইটাও বলে দিব যে কোথায় ওনাদের বৈপরীত্য আছে। মাননীয় অর্থমন্ত্রী বোধহয় এই বাজেট আলোচনার ভিতরে এক জায়গায় বলেছেন যে ওনাদের 2 বছর সময় লাগবে অর্থনীতি পুনরুদ্ধার করতে। ওনার বাজেট ডকুমেন্টেই আছে 1 বছর। উনি বলছেন তো 2-2-1 এরকম তো ভাগ হ্যাঁ, করে আবার দিয়েছেন উনি যে ওনার তিনটা বাজেট segment দিতে ডকুমেন্টেই পারেন। আছে 1-3-5। তৌফিক ভাইয়ের একটা বিষয় আমি একটু বলি। প্রথমত আমরা সবাই, তৌফিক ভাই বা আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েটিভ ওয়েতেই সরকারকে বিষয়গুলো তুলে ধরছি। এটা আমরা সরকারকে আটকানোর জন্য বলছি না বা অসহযোগিতা করার জন্য, বরং সরকারকে এক্সপার্টাইজ যাতে তারা আগে যেতে পারে, সতর্কতাকে জবাবদিহিতাগুলো যদি আনা যায়, স্বচ্ছতা যদি নিশ্চিত করা যায়, এখানে বেশ ক্রিয়েটিভিটি আছে। কিন্তু সেটা পলিসি স্লোগানে না থেকে ইমপ্লিমেন্টেশন লেভেলে যাতে জনগণের টাকা সেটা ইমপ্লিমেন্ট হয়। তুমি ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডিবেটটা, যে এখানে কি দলীয় লোক নিয়োগ, দলীয় লোক তো আমেরিকাতেও স্পয়েল সিস্টেমে আছে, দলীয় লোকটা সমস্যাটা হচ্ছে যদি আপনি যোগ্য লোক না পান তাহলে সমস্যা। কারণ আমাদের সিস্টেম তো মেরিটোক্রেসির, আইনি মেরিটোক্রেসির ভিত্তিতে আপনি নিয়োগ দেবেন। আমরা একটা প্র্যাকটিসটা দলীয় হয়ে যাচ্ছে, কিন্তু দলীয়টা যদি টু মাচ করেন, সেটা যদি আবার যোগ্য লোক না পান তাহলে পেশাদারিভাবে যেন না করেন, আমি শব্দটা ব্যবহার করি পেশাদারি, তখন আবার পার্টিক্রেসিটা আরো গ্রো করবে। আমরা এই অভ্যুত্থানের পরে পার্টিক্রেসির আর গ্রো দেখতেছি না। 90-এর আগ পর্যন্ত স্বৈর শাসনের পরে আমরা যখন গণতান্ত্রিক ধারা শুরু হয়েছে, আবার একটা বিপর্যয় দেখেছি। এই বিপর্যয়টা হয়েছে কিন্তু পার্টিক্রেসির 90-এর পর থেকে ধীরে ধীরে গণতন্ত্রটা পার্টিক্রেসির দিকে ধাবিত হয়। হ্যাঁ, এই পার্টিক্রেসির ক্রমবর্ধমান আচরণের কারণে। আবার যদি পার্টিক্রেসির দিকে যাই তাহলে আবার কিন্তু ফ্যাসিজম গ্রো করবে। আমরা ফ্যাসিস্টের সমালোচনা করি, ফ্যাসিস্টের বিরুদ্ধে যাই, কিন্তু ফ্যাসিজমটা বিলুপ্ত করতে চাই না। এটা একটা বড় চ্যালেঞ্জ আমাদের। আমরা ভিন্ন একটা আলোচনায় যেতে চাই যে এটার সাথে রিলেটেড, কিছুটা অর্থনীতির সাথে খুবই রিলেটেড, যে বাংলাদেশের এই যে আগামী দিনের উন্নয়ন, যেটা এখনো আমরা, এটা আমাদের অন্যতম একটা, যে আমাদের দেশের এখনো ইনফ্রাস্ট্রাকচার হয় নাই, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় নাই, রোড কমিউনিকেশন সাফিসিয়েন্ট না, ট্রেড সাফিসিয়েন্ট না, ট্রেড ডেফিসিট মেজর সব কান্ট্রিজের সাথে রয়ে গেছে। তো এইগুলোই তো এই বাজেট সরকার, এইগুলোর তো আলটিমেট গোলটা তো আমার এখানে যে আমার ইকোনমিক ডেভেলপমেন্ট। তো এইটাকে সামনে রেখেই আমরা যেটা দেখলাম যে নতুন সরকারের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া এবং চীন সফর। তো এই 2টা সফর নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে। কেউ কেউ বলছেন যে চীন সফরে আমরা সুনির্দিষ্ট তেমন কিছুই তো দেখতে পাই নাই, যারা সমালোচনা করছেন। আবার আমরা পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শুনছি যে এই লেভেলের আলোচনায় যখন একটা চাইনিজ প্রেসিডেন্টের সাথে বসছেন, তার ইম্পর্টেন্ট সব মিনিস্টাররা তার ডানে বায়ে আছেন, গভর্নর আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং তার ইম্পর্টেন্ট মিনিস্টার আছে, ওই লেভেলে এরকম পলিসি লেভেলে ডিসিশনগুলোই হয়, বাকিটা ইমপ্লিমেন্টেশন লেভেলে। এখান থেকে যে আমি
আবার অন্যরা এটার কাউন্টার হিসেবে বলছেন না, অতীতে তো দেখা গেছে এই লেভেলের মিটিংয়ে আমরা $1 বিলিয়ন ডেভেলপমেন্ট খাতে বরাদ্দ করলাম নেক্সট 10 ইয়ার্সের জন্য, এগুলোও আসছে। তৌফিকুল ইসলাম খান, আপনার কাছ থেকে যে এই যে ডিবেটগুলো, এগুলোরে আপনি কিভাবে দেখছেন? ডিবেটগুলো হলো ওই একই রকমই, বাজেট আলোচনার সাথে তো একসাথে এনেছেন, ভালো হয়েছে, একই রকমই বিষয়, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, তো যেই কমিউনিকেটটা আসছে, সেই কমিউনিকেট তো মানে আমাদেরকে বলছে যে এটা পজিটিভ ইন্টেনশন আছে, এবং ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজে এটাকে যদি কেউ রিড করে তাহলে এটা সামনের দিনে আমি মনে করি যে ইতিবাচক একটা ভাইব, শব্দটা এখন অনেক চলে, ইতিবাচক একটা ভাইব আছে। এখন কংক্রিট আপনি যদি বলেন যে কংক্রিট আমরা এখনো কিছু পাই নাই, এখন ধরেন কংক্রিটের একটা জায়গা ছিল, যেমন ধরেন আমাদের চায়নার সাথে আমাদের যে শুল্কমুক্ত সুবিধা, এটা আমাদের আছে অলরেডি, আমরা ব্যবহার করতে পারছি না অতখানি, সেটা সেই ধরনের আছে। আপনি অর্থায়নের জায়গা বলেছেন, আমাদের তো এক্সপোর্ট বলতে হ্যাঁ, গেলে আমরা পার্সেন্টেজে এটা কাউন্টে আনার আপনি মতো। ধরেন ওনার তো মার্কেটে কিছুটা তো অ্যাক্সেস দিয়েছেন। এখন দ্য পয়েন্ট হলো যে আপনাকে কংক্রিট যে পেপার ওয়ার্ক এটা আছে, আমি এটাকে এইভাবে দেখতে চাই যে এটা যদি গ্রাউন্ড ওয়ার্ক হয়, একই রকমভাবে ফাউন্ডেশন হয়, তাহলে এটার সাথে ফলো আপ অ্যাকশনও এটা থাকবে। সুতরাং যারা হয়তো ডাউট প্রকাশ করেছেন, এবং আমি দেখেছি যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী খুবই স্ট্রংলি বলেছেন যে আপনি এইভাবে বললেন না, আমরা এটা এইভাবে হয় না। তো আমাদের যেটা আসলে জিজ্ঞেস করার দরকার ছিল, বা আমি মনে করি যে আমি হলে জিজ্ঞেস করতে পারতাম আমরা মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে, সেটা হলো ফলো আপ অ্যাকশন কি হবে বলে আপনি মনে করেন, এটা ডিসিশন হয়েছে কিনা, বা আপনি কি মনে করেন দিস ইজ হোয়াট অ্যাটলিস্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা করব ফলো আপ অ্যাকশন। কিন্তু ফলো আপ অ্যাকশন যদি আমি বলি, মানে আপনি এটাকে কিভাবে দেখছেন আমি জানি না, যে মাননীয় প্রধানমন্ত্রী আজকে স্পার্সো ভিজিটে গেছিলেন, এটা খুব একটা কিউরিয়াস আমার কাছে, বিইং এ জার্নালিস্ট, আমার কাছে এটা মনে হয়েছে যে উনি চীন থেকে এসেই এটা ভিজিট করতে গেলেন। না, সেটা হতে পারে, না না, এটা কেন আমি বলছি যে আপনার ওইখানে এমন কিছু মেসেজ, এমন কিছু বিষয় আছে, এটার সাথে এটার একটা সম্পর্ক আছে, এই যেটা থাকতেও পারে না থাকতেও পারে। আরেকটা হলো যে রোড কমিউনিকেশন, উনি যদি এটাকে লিংক করতে চান, ওনার যে ফিজিক্যালি যাইতে হয়, এটাও হয়তো সত্যি না। আমি হোয়াট আই এম ট্রাইং টু সাজেস্ট, আমি বলছি ফলো আপ এবং ইন্টারেস্ট, আপনি ওই কোশ্চেনটা রেজ করলেন, তো এইজন্য আমি ফলো আপে বলবো যে যদি এত প্রুভড হয় যে জায়গায় ইন্টারেস্ট গুলো শো করা হয়েছে, হ্যাঁ, সেই জায়গাতে আমি বলবো যে সামনের দিন, আজকেও তো শেষ নেই, মানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংও তো হবে, বা অন্যান্য মন্ত্রণালয় হবে, সাংবাদিকদের মাধ্যমেই তো আমরা জবাবদিহিতার এই বড় জায়গা দেখি। আর মাধ্যমগুলো তো নাই এখন, তো বুঝে বললাম যে স্ট্যান্ডিং কমিটিও নাই, এইগুলোও নাই। তো আমার মনে হয় জিজ্ঞেস করা উচিত যে বাংলাদেশের পক্ষ থেকে আপনি আমাকে একটা অ্যাকশন পয়েন্টগুলো বলেন, আজকে না বললে এক সপ্তাহের মধ্যে বলেন যে দিজ আর দ্য পয়েন্টস আই এম গোয়িং টু টেক অ্যাজ এ ফলো আপ অ্যাকশন অন দ্য পার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের পক্ষ থেকে আমরা নিব, যেইটা আমাদের এই যে দুটি শীর্ষ পর্যায়ের নেতার যে কমিউনিক আছে, তার ভিত্তিতে সামনের দিনে কংক্রিট পদক্ষেপ, এবং ওই যে একদম ভিজিবল, আপনারা তো বলেন কি জানি, দৃশ্যমান হওয়ার ক্ষেত্রে যেটা একটা সহায়ক ভূমিকা পালন করে। এটা এখনই না বলে এটা কিছুদিন সময় তো দিতে হবে, এটা বলার জন্য একটু সময় আমি 1 মাস পরে দিব। আরেকটা জিনিস, যেটা এই যে রোড কমিউনিকেশন, ডাইরেক্ট রোড কমিউনিকেশন কিংবা পোর্টের মাধ্যমে কমিউনিকেশনটাকে স্পিড আপ করা, যেটা অন্যতম আলোচিত বিষয়, যাওয়ার আগ পর্যন্ত এটা কিন্তু ছিল না। এটা চীনের পক্ষ থেকে, যেটাকে ইকোনমিক করিডোর কিংবা নানাভাবে বলা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা ডাইরেক্ট রোড কমিউনিকেশনটা, এটা বেল্ট এন্ড রোড না না, এটা ছিল। মে আই কমেন্ট অন দিস? আমি একটু স্মরণ করিয়ে দিই, এগুলো জিওপলিটিক্সের কিছু বিষয় আছে। যেমন আমরা আপনাদের মনে আছে কিনা যে বিসিআইএম এক সময়, আজকে থেকে 10-12 বছর আগে, ইফ আই এম নট রং, বিসিআইএম একটা স্ট্রাকচার করা আছে, বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া এন্ড মায়ানমার, এবং এটা হলো রিইনভেন্টিং দ্য সিল্ক রুট। হ্যাঁ, এটা অনেক প্রাচীন, আমাদের এশিয়ার বেশ কিছু আলোচনা হয়েছে, গাড়ি গেছে কলকাতা থেকে কুনমিং, কিছু রাস্তাঘাট হয়েছে, ছোট একটা দুটো ব্রিজ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এইটা আর কার্যকর হয় না। এটা সমস্যা হয়েছে কি, বাংলাদেশের মতো দেশগুলো, এগুলো আমাদের মানে এই সাউথ এশিয়ার ভিতরে আমরা একটা আনফরচুনেট জায়গার ভিতরে আমাদের দেশ আছে, এবং আমাদের আচরণ ওই রকম। এই বড় প্লেয়াররা, সার্কটা নষ্ট হয়েছে, ভারত আর
পাকিস্তানের মধ্যকার বিরোধের কারণে। বিরোধের কারণে। আর এই বিসিআইএম বা এই ধরনের ইনিশিয়েটিভগুলো ভালো ইনিশিয়েটিভ ছিল। এইটা সেই দুই পরাশক্তি এখন এশিয়ার, ভারত আর চীন, তাদের মধ্যকার ইসের ভিতরে এটা রাগায় নাই। তো কিন্তু ওই রুটটা আছে, দিস ইজ এ নিউ রুট। আবার এটাকে যদি যেই আমি যতটুকু বুঝতে পারি যে ওই রুটটা আর এই রুটটা এক রুট না, এক্সাক্ট না। না হবে না। এটা আমি আমি ported আমি route এ আমি অনেকটা। ট্রান্সপোর্ট এটা তো বিশেষজ্ঞ না, ported আমি route ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ না, কিন্তু যেহেতু আমাদের কিছুটা ইন্টারেস্ট আছে অন দ্য পার্ট অফ ইকোনমিক কোঅপারেশন, আমার সীমিত জ্ঞান, আমি মে বি রং, সীমিত জ্ঞান দিয়ে আমি বুঝি যে সেম রুট না। সেম রুট যদি না হয় তাহলে এটা প্রথম রুট আইডেন্টিফিকেশন বিষয় আছে। দুই হলো আমাদের মাথায় রাখার দরকার আছে যে এইটার ভিতর দিয়ে মাঝখানে মায়ানমার আছে, এবং মেইনলি তো- তাদেরকেই ডিসিশনটা তাদের কাছ থেকে আসতে হবে। বাংলাদেশের সাথে মায়ানমারের চায়না এবং সিচুয়েশন যে বাংলাদেশ এখন তো কি, রাজি, আর মিয়ানমারের উপরেই ডিপেন্ড না করবে না, আর চীন বাংলাদেশ কতটুকু চায়না রাজি রাজির করবে। ব্যাপার নাই। আমি আপনাকে বলি মায়ানমারের সাথে বাংলাদেশের সিচুয়েশন এখন কি, মায়ানমারের নিজের ভিতরের পরিস্থিতি কি, এইগুলো নিয়েও যথেষ্ট ধোঁয়াশা আছে। অফকোর্স সুতরাং ইটস এ গুড ইন্টেনশন, বাট এটা ইমিডিয়েটলি আপনি এক দুই Action এ বছরের যাওয়ার মতো মধ্যে আপনি কিছু। দেখবেন কিনা এটা নিয়ে আমার যথেষ্ট আপনার সন্দেহ কাছ আছে। থেকে শুধু শেষ আমাদের না, শেষ এটার এক ব্যাপারে মিনিট আমার একটু observation আছে। জি প্লিজ। চীন এবং মালয়েশিয়ার উপরে সুস্পষ্ট কিছু অর্জন আছে, আবার কিছু চ্যালেঞ্জও আছে। অর্জনটা তো মালয়েশিয়া তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আসিয়ানে তারা সহযোগিতা করবে অংশগ্রহণে, এবং চীনের সফরে সুস্পষ্টভাবে চীন প্রস্তাব করেছে ব্রিক্স প্লাস মেম্বার হওয়ার জন্য। এখন এই চীনের সহযোগিতা ছাড়া বা নেওয়া ছাড়া আমাদের তো আমি অল্টারনেট দেখি না, কারণ আমেরিকার পক্ষে এখন তার নিজের ডেপোজিট ন্যাশনাল যে আউটস্ট্যান্ডিং Issues. ডেপ্ট debt, তার $40 ট্রিলিয়ন ছিল, এটা কমে আজকে দেখলাম এটা 36 ট্রিলিয়ন, কিছুটা কমেছে। $36 ট্রিলিয়ন তার আউটস্ট্যান্ডিং ডেপ্ট আছে আমেরিকার। তার ন্যাশনাল ফেডারেল বাজেটের ডেফিসিট আছে $1.87 ট্রিলিয়ন। সুতরাং তার $36 ট্রিলিয়ন ডেফিসিট, তার আউটস্ট্যান্ডিং ডেপ্ট, তার পক্ষে আমাদের যে আগে যে সহযোগিতা, টেকনিক্যাল সহযোগিতাগুলো করতে পারতো, এটা আমেরিকা এখন নাই, বসে এটা চীন পারে। চীনের সেই সক্ষমতা, সারপ্লাস বাজেট আছে। আর ভারতেরও এই সক্ষমতা নাই। ভারতের চীন সো আমাদের এইটার বাইরে অল্টারনেটিভ খুব একটা কিছু নাই, অল্টারনেটিভ সেটা বলতে নাই। আমার চাচ্ছি। ডেভেলপমেন্টে যেতে হলে আমার তো এখন কনভার্জেন্স অফ ডেভেলপমেন্ট এন্ড গভর্নেন্স করতে হবে। আগের সরকারে তো গভর্নেন্সের ঘাটতি ছিল বলেই তার এই পরিণতি। সুতরাং আমি তো শুধু ডেভেলপমেন্টে থাকলে হবে না, গভর্নেন্স এন্ড ডেভেলপমেন্ট, আবার গভর্নেন্সে থাকলে হবে না, দুটার মধ্যে একটা কনভার্জেন্স করতে হবে। আমার অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেওয়ার জন্য। তৌফিকুল ইসলাম খান এবং ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। আবারও আপনাদের সাথে কোনো অনুষ্ঠানে দেখা হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। শুভরাত্রি।